আমার পাশে বসে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক। বাদবাকি আমি স্ক্রিনে ডিসপ্লে করব। পার্থদা, যেই বিষয়ে আমরা আজকে কথা বলতে বসেছি সেটা হচ্ছে মনোরঞ্জন ব্যাপারী। ৭২ বছর ধরে আমরা অনেক ইলেকশন দেখেছি, এইবার এমন একটি মানুষকে আমরা পাশে পাচ্ছি, বিশাল একটা লড়াই করে তিনি এই জায়গায় এসছেন। সেই সম্বন্ধে শুধু বলাগড়ের মানুষকে না, আমাদের বাংলার এবং ভারতবর্ষের, তার সম্বন্ধে কিছু আগে জানিয়ে রেডি করে দিন যে আমরা কি এক্সপেক্ট করছি তার থেকে বা তার সম্বন্ধে ইন ডিটেল। হ্যাঁ, আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। নরেশবাবুকে ধন্যবাদ, যেহেতু এমন একজন মানুষকে নিয়ে কিছুটা আলোচনার বা আলোকপাতের সুযোগ তিনি তার চ্যানেলের পক্ষ থেকে আমাকে করে দিয়েছেন এবং আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারছি। মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে আমার সখ্যতা, সরাসরি সখ্যতা 20-25 বছর। আচ্ছা। এবং তার লেখার সঙ্গে ওই সময় পর্ব থেকেই আমার আলাপ। তখন তার এতগুলো বইও প্রকাশ পায়নি। আমি বলাগড় বইমেলাতে তাকে 2 বছর পরপর নিয়ে এসেছি। তিনি বলাগড়ের মানুষকে তখনও মন জয় করে গেছেন। এখন এই মনোরঞ্জন ব্যাপারী বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসেবে আমাদের বলাগড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি মনোনীত হয়েছেন এবং বলাগড়ে এসেছেন। মনোরঞ্জন ব্যাপারীর জীবনটা একজন দলিত সম্প্রদায়ের মানুষ হিসেবে শুধু নয়, একদম আর্থিক জায়গা থেকে একেবারেই পিছিয়ে পড়া একটি পরিবার থেকে তার উত্থান। দেশভাগের পরে মনোরঞ্জন ব্যাপারীরা আমাদের এ বাংলায় বরিশাল থেকে সেই বঙ্গের মুসলমান শাসিত অঞ্চলের অত্যাচারকে দগদগে ঘা সঙ্গে নিয়ে তিনি এ বাংলায় এলেন। তখন তিনি বয়সে অত্যন্ত ছোট ছেলে এবং এই বাংলায় আসার পরে তার বাবার অসম দারিদ্রতার বিরুদ্ধে যে অসম লড়াই তিনি ছোটবেলা থেকে দেখছেন, এই দেখতে দেখতে তিনি বড় হচ্ছেন, পিতাকে হারালেন। তখন সমস্ত সংসারের দায়ভার তার ঘাড়ে চাপল এবং সেই চাপার সঙ্গে সঙ্গে তিনি যাদবপুর অঞ্চলে, ওই সোনারপুর যাদবপুর অঞ্চলের রেলওয়ে স্টেশন, কখনো কখনো কোনো ব্রিজের ওপরে তাদের রাত্রিবেলাকার দিনযাপন। সকালবেলা হলেই কোনো সময় চায়ের দোকানে কাজ করতে যাচ্ছেন, কোনো দিন হয়তো মুটেগিরি করছেন, কোনো দিন হয়তো কোনো বাড়িতে মজুর হিসেবে খাটতে যাচ্ছেন। এই রকমভাবে তার জীবন বৃত্ত চলছিল। এখনও সন্তোষপুর অঞ্চলে সেই চায়ের দোকানটি আছে, যে চায়ের দোকানে মনোরঞ্জন ব্যাপারী ছোটোবেলাতে কাপ ডিশ ধুতেন এবং হোটেল বয় হিসেবে কাজ করতেন। মানে বাস্তব, আরও চূড়ান্ত বাস্তব হয়ে আমাদের চোখের সামনে থাকছে একদম। এবং তখন মনোরঞ্জন ব্যাপারী সেই সময় বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে আসা পরিবারগুলোর মানুষদের লেখাপড়ার সঙ্গে তো কোনো সংযোগ নেই। হ্যাঁ, থাকবে কি করে, পেটের ভাত জোগাড় করা যাচ্ছে না, পরিবারে অতজন মানুষ। এই অবস্থাতে জিআরপিরা সেই সময় তাদের কোটা পূর্ণ করার জন্য এই ফুটপাতের শুয়ে থাকা মানুষদের ধরে নিয়ে যেত। এই যে ধরে নিয়ে যেত, মাঝে মাঝে মনোরঞ্জনকেও যেতে হয়েছে সেই রকম, ফুটপাতে শুয়ে আছেন, জিআরপি ধরে নিয়ে গেছে, 2-3 দিন জেল খেটেছেন, বাইরে বেরিয়ে এসছেন। কিন্তু একবার তাকে ওই রকমভাবে এক জায়গায় ঘুমিয়ে আছেন, রাত্রিবেলায় তুলে নিয়ে যাওয়া হলো। একটি তরুণ গিয়ে সে জানতে পারলো যে তাকে 10 বছরের জেল খাটতে হবে। এইরকম একটা আমাদের বিচার ব্যবস্থা। তিনি জেলের ভেতরে গেলেন, একটা মন ভাঙা আর্তনাদ নিয়ে তিনি কান্না করছেন, ছোট্ট মনোরঞ্জন, তরুণ মনোরঞ্জন। এবং তখন তার সঙ্গে আলাপ হলো, ওই সেলেই আছেন একজন মানুষের। তিনি মনোরঞ্জন ব্যাপারীকে বললেন, কাঁদছো কেন? তুমি এই সময়টাকে তোমার জীবনের একটা আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করো, বইপত্র পড়া শুরু করো। মনোরঞ্জন তার কাছে অকপটে জানালেন যে আমি লিখতেই পারি না, আমার কোনো অক্ষর পরিচয় নেই। এই সময়ে সেই মানুষটি মনোরঞ্জনকে বলল, তাহলে তো আরও ভালো, এই 10টি বছর তুমি তোমার জীবনটাকে একটা অন্য আলোকিত বৃত্তে নিয়ে যেতে পারবে।
তোমাকে আমি লেখাপড়া শেখাবো, অক্ষর জ্ঞান তোমাকে। মানে ডন বস্কো নয়, রামকৃষ্ণ মিশন নয়, বা আমাদের পরমশ্রী স্কুলও নয়, না তা নয়, একদম মানে জেলখানা তার স্কুল হচ্ছে, জেলের ভেতরে। এবং তখন খাতা পেন পাবেন কোথায়, স্লেট পেন্সিল, সেই 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 তখন ওই মানুষটি বললেন ঠিক আছে, নেই এর মধ্য থেকেই আমাদের আছের যাত্রা শুরু হোক। মানে শূন্যের থেকে তার আগে এক বসানো, তার আগে এক বসানো। এবারে তিনি শুরু করলেন এটি কাঠের টুকরো, ওই মেঝে তখনও পাকা মেঝে নয়, তার ভেতরে অ আ ক খ লিখে মনোরঞ্জন ব্যাপারীকে পড়াশোনা শেখানো শুরু করলেন জেলের ভেতরে সেই মানুষটি। মনোরঞ্জন ব্যাপারীর ভালো ব্যবহারের দিকে লক্ষ্য রেখে জেল কর্তৃপক্ষ 2.5-3 বছরের মাথায় তাকে ছেড়ে দিল। কিন্তু মনোরঞ্জন ব্যাপারী তখন অক্ষর জ্ঞান হয়েছে, তিনি এবারে বই পড়া শিখেছেন। ধীরে ধীরে তিনি বই পড়ার জগতে প্রবেশ করছেন এবং মনোরঞ্জন দা তাঁর আত্মজীবনীর মধ্যে লিখেছেন যে আমার তখন সমস্ত পৃথিবীটাই আপন হয়ে গেল আমার কাছে, আমার হাতের মুঠোয় পৃথিবী। আমি এক একটা বই এক একটা রাত্রিবেলায় যখন শেষ করছি, আমার মনে হচ্ছে পৃথিবীর সমস্ত জ্ঞান যদি এইভাবে আমি আহরণ করতে পারি। এইরকমভাবেই মনোরঞ্জনের পাঠক মনোরঞ্জনের একটা অন্যতর জীবনযাত্রা শুরু হলো। তার মানে ফুটবল প্লেয়ার যেমন প্র্যাকটিস করে ফুটবল প্লেয়ার হয়, বা ক্রিকেট প্লেয়ার যেভাবে প্র্যাকটিস করে ক্রিকেট প্লেয়ার হয়, একদম একজন লেখোয়ারকে আমরা পেলাম জেলখানা থেকে। একদম মনোরঞ্জন দা এই লেখোয়ার শব্দটা খুব বারে বারে ব্যবহার করেন। এবং এইবারে মনোরঞ্জন দার এই যে যাত্রা শুরু হলো, তার পড়াশোনার যাত্রা শুরু হলো, তখন তিনি রিক্সা চালক। এবং তার আগে আরেকটি কথা বলে নিই, মনোরঞ্জন ব্যাপারী ছত্তিশগড় অঞ্চলে এরই মধ্যে তিনি একবার চলে গেছেন, এবং চলে গিয়ে এই পেট চালাবার জন্য গেছেন। শুনেছেন সেখানকার জঙ্গলে কাঠ পাওয়া যায়, সেই কাঠ কেটে সাইকেলের পেছনে বেঁধে তিনি গ্রামে গ্রামে সে কাঠ বিক্রির জন্য ঘুরতেন। তারপর আবার কলকাতায় ফিরে এসে রিক্সা চালক হিসেবে তিনি তার কন্যিবৃত্তি মেটাতে চাইছেন। পড়াশোনা রিক্সা চালিয়ে যে পয়সা তিনি পান, তার কিছু পয়সা রেখে দেন প্রতিদিন, যে প্রত্যেক দিন রাত্রিবেলা থেকে তার একটি করে বইয়ের পাঠ শুরু হয়। এই কারণে শুধু পেটের খিদে নয়, তখন তার মনের খিদেও টকবক করে ফুটছে। এই অবস্থাতে মনোরঞ্জন ব্যাপারী রিক্সা নিয়ে যখন যান, একদিন একজন ভদ্রমহিলা তার রিক্সার সওয়ারি, সেই ভদ্রমহিলাকে তিনি শিক্ষিকা মনে করে তাকে প্রশ্ন করছেন যে আমি কিছু শব্দের মানে বুঝতে পারছি না, সেই বিখ্যাত শব্দটা। হ্যাঁ, এবারে আপনাকে আমি একটি মানে, আমার একটি শব্দের মানে যদি আপনি আমাকে একটু উদ্ধার করেন আমার খুব সুবিধে হয়। বললো কার লেখা বই তুমি, ওই ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন কার লেখা বই তুমি পড়ছো? তখন উনি বললেন যে মহাশ্বেতা দেবীর লেখা একটি বই, এবং সেখানে ওই জি বিশা শব্দটির মানে আমি বুঝতে পারছি না। তখন মহাশ্বেতা দেবী পরিচয়টি সেদিনকে দিলেন না মনোরঞ্জনকে, একটি কার্ড দিলেন যে এই ঠিকানায় তুমি ওনার সঙ্গে দেখা করো, তাহলে তোমার এই শব্দের মানে আবিষ্কার করা তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। মনোরঞ্জন ব্যাপারী মহাশ্বেতা দেবীর বাড়িতে গেছেন, গিয়ে দেখছেন যে মানুষটা বসে আছে, সেদিন সওয়ারি তারা এক মানুষ। মহাশ্বেতা দেবীর দরাজ হৃদয়, এটা আমরা সবাই প্রত্যেকে জানি, যে তিনি শবরদের জন্য, চণ্ডালদের জন্য, অন্তজ শ্রেণীর জন্য তিনি তার জীবনপাত করেছেন। তিনি তার অর্জিত অর্থ তাদের দিয়েছেন শুধু নয়, তিনি তাদের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তাদের মানবাধিকারের প্রশ্নে লড়াই করেছেন। তা এইরকম একটা অন্তজ বাড়ির থেকে উঠে আসা একটি ছেলে, একটি শূদ্র বাড়ি, নমশূদ্র বাড়ির ছেলে, তিনি তার জীবন কাহিনী এবার মহাশ্বেতা দেবীর কাছে বলছেন যে আমি এইরকমভাবে লেখাপড়াটা শিখেছি, আমার কোনো স্কুলের গণ্ডি আমি পেরোতে পারিনি, কোনোদিন স্কুলে যাইনি, কিন্তু আমি এই বই পড়ে ফেলেছি এর মধ্যে। মহাশ্বেতা দেবী চমকিত হলেন। বর্তিকা বলে একটি কাগজ তিনি তখন করতেন, এবং বললেন তুমি তোমার এই জীবনটাকেই একটু গুছিয়ে লিখে আমার কাগজের জন্য দাও তো। মনোরঞ্জন সেদিনকে ফিরে এলেন, এসে তিনি ভাবছেন আমি তো পড়ুয়া, আমি লেখক কী করে হব। তখন তিনি ভাবলেন যে চেষ্টা করা যাক। এই চেষ্টা করা যাকের সূত্র ধরে তিনি সত্যি সত্যি তার জীবন বৃত্তটা লেখা শুরু করলেন। মহাশ্বেতা দেবীর কাছে সেটা পৌঁছলেন। মহাশ্বেতা দেবী সেই লেখাটি পড়ে চমকিত হলেন, এবং বর্তিকাতে সঙ্গে সঙ্গেই তিনি ছাপার ব্যবস্থা করলেন। মনোরঞ্জন ব্যাপারী লিখছেন, এবং সরাসরি উনি আমাকে বলেছেনও
যে রাতারাতি সেই লেখাটি বিভিন্ন ইউনিভার্সিটির অধ্যাপকদের কাছে মনে হলো যে বাংলা সাহিত্যে একটা নতুন দিক পরিবর্তন হতে যাচ্ছে, একটা মোড়। একমাত্র বিনয় মজুমদার ছাড়া এই রকম নমশূদ্র বাড়ির থেকে উঠে আসা এই রকম স্ট্রং কলম বাংলা সাহিত্য আগে দেখেনি। আমরা রবীন্দ্রনাথকে বলতে শুনেছিলাম যে বারে বারে গেছি আমি ওপাড়ায়, কিন্তু ভেতরে প্রবেশ করি সে অধিকার ছিল না আমার। রবীন্দ্রনাথ নিজে স্বীকার করেছেন যে আমি যে অন্তর্য শ্রেণীর কথা লিখব, এই অন্তর্য শ্রেণীর কথা লিখতে গেলে যে লেখাগুলো আমি লিখব, জমিদার বাড়ির আভিজাত্যের আড়াল থেকে সেই লেখাগুলো বাস্তব লেখা হবে না, তিনি স্বীকার করেছেন। এবং তিনি স্বীকার করেছিলেন সে কবির লাগি কান পেতে আছি যে আছে মাটির কাছাকাছি। এবং আমরা অনেকে মনে করে থাকি যে মাটির কাছাকাছি বৃত্ত থেকে পদ্য সাহিত্যে 40-এর দশকে এসেছিলেন সুকান্ত ভট্টাচার্য, যে মাটির কথা লিখেছেন, মানুষের গ্রামের কথা লিখেছেন, দারিদ্রতার কথা লিখেছেন। আর একজন এসেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়, তিনিও জেলে জীবনের কথা, অন্তর্য শ্রেণীর কথা লিখেছেন। কিন্তু একটা জিনিস ভাববার, মানিক বন্দ্যোপাধ্যায় একটি শিক্ষিত পরিবারের শিক্ষিত সন্তান, ব্রাহ্মণ্যবাদের পৈতে তার গলায়। সুকান্ত ভট্টাচার্য ব্রাহ্মণ বাড়ি থেকে উঠে আসা শিক্ষিত বাড়ির একজন শিক্ষিত মানুষ। সেই জায়গাতে মনোরঞ্জন ব্যাপারী উঠে আসছেন দলিতদের কথা। সুকান্ত ভট্টাচার্য দলিত শ্রেণীর কথা বলেছেন, মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কিন্তু তারা কেউ দলিত শ্রেণীর নন। যেটা মনোরঞ্জন দা বলেন যে দেখে লেখা আর বেচে লেখা, এই দুটোর মধ্যে একটা বিরাট তফাৎ থাকে, বিরাট তফাৎ। মনোরঞ্জন ব্যাপারীর আগে বিনয় মজুমদার যখন লিখতে এলেন, ওই মানুষ নিকটে এলে প্রকৃত সারস উড়ে যায়, এই সমস্ত শব্দ যিনি লিখছেন, এবং তিনি মাঝে মাঝে পাগল হয়ে যাচ্ছেন, পাগলাগারদে থাকছেন, কত বড় বড় র্যাঙ্কে চাকরি পাচ্ছেন, কিন্তু তিনি ছেড়ে ছেড়ে দিয়ে চলে আসছেন যে আমি কবিতা চর্চা করতে পারছি না। বনগাঁতে নিজের বাড়িতে গিয়ে তিনি থাকছেন। তার সাহিত্য একাডেমি পুরস্কারটা আটকে দেওয়ার জন্য সেই সময় সাহিত্য একাডেমির সহসভাপতি সুনীল গঙ্গোপাধ্যায়েরও একটা বড় ভূমিকা ছিল, তিনি যাতে না পান পুরস্কারটি। এটি আমি একদম দ্ব্যর্থহীন ভাষায় বলছি, কেননা এটা এখন খুল্লাম খুল্ল হয়ে গেছে। আসলে দলিত শ্রেণীকে চেপে রাখার জন্য আমাদের ব্রাহ্মণ্যবাদী মনুবাদী সমাজ বারে বারে চেষ্টা করেছে। রামায়ণে এর প্রমাণ আছে। রামচন্দ্র একটি মানুষের মুন্ডু ছেদ করলেন, অন্তর্য শ্রেণী মানুষের, দলিত মানুষের, কেননা সে বেদ পড়ে ফেলেছিল। বেদ পড়বার অধিকার আমাদের এই মনুবাদ দেয়নি, আমাদের ব্রাহ্মণ্যবাদ দেয়নি। ছোট লোক কেন পড়াশোনার জগতে আসবে? তারা শুধুমাত্র আমাদের সুপুরি পেরে দেবে, আমাদের বাড়িতে কাজ করবে, কোদাল চালাবে। মনোরঞ্জন ব্যাপারী যখন দলিত শ্রেণীর লেখক হিসেবে উঠে আসছেন, তার লেখাটাকে মনে হয়, তার লেখা যখন আমরা পড়ছি, মনে হয় রবীন্দ্রনাথের সেই যে ভাবনা, সে কবির লাগি কান পেতে আছি যে আছে মাটির কাছাকাছি, মাটির অন্তর্য শ্রেণীর ভেতর থেকে উঠে আসছেন তিনি। এবং তাদের কথা তিনি যখন লিখছেন, সেইগুলো কিন্তু মনুবাদের থেকে, মনুবাদী সংস্কৃতি থেকে উঠে আসা কোনো মানুষের লেখার মতো নয়, স্কুলে কলেজে যাওয়া একজন মানুষের লেখার মতো নয়। তিনি নিজে যে লড়াইটা করেছেন, যে যে অসভ্য সমাজকে দেখেছেন, যে অসম ধনবন্টন ব্যবস্থা দেখেছেন, এবং সেই দেখাগুলোকে তিনি সাহিত্যে রূপ দেবার চেষ্টা করছেন। এবং সাহিত্যটা তার কাছে হয়ে উঠছে এই দলিত সম্প্রদায়ের লড়াইয়ের একটি অন্যতম অস্ত্র। একদম কলমকে তিনি অস্ত্রের মতো ব্যবহার করছেন। এবং তারপর একের পর এক গ্রন্থগুলি তার প্রকাশিত হচ্ছে। সেই প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্য একজন নতুন লেখককে পেল দলিত সম্প্রদায়ের মধ্য থেকে। একটা মাইলস্টোন তৈরি হলো যে দলিত সম্প্রদায়ের কথা দলিত শ্রেণীর কোনো একজন মানুষ লিখছেন। তার যদি ওই প্রথম ইতিবৃত্তে চণ্ডাল জীবন, তার দুটি পর্ব, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব, এই বই দুটি তার আত্মজীবন কেন্দ্রিক গ্রন্থ। এবং এই গ্রন্থের মধ্যে তার যে বিরাট লড়াই এই অসম ধনবন্টন ব্যবস্থার বিরুদ্ধে, মনুবাদী সংস্কৃতির বিরুদ্ধে, আজকে নতুন করে যে মনুবাদী সংস্কৃতি ভারতবর্ষময় ছড়িয়ে যাবার চেষ্টা হচ্ছে, সেক্ষেত্রে মনোরঞ্জন ব্যাপারীর এই লেখাগুলোই কিন্তু আমাদের কাছে একটা বড় আশ্রয়। এবং তারপরে দ্বিতীয় গ্রন্থ বেরোলো অন্য ভুবন নামে একটি বই তিনি লিখলেন। এই অন্য ভুবনের বিষয়েও কিন্তু
এই শ্রেণীর লড়াইয়ের ইতিবৃত্ত। তারপরে বৃত্তের শেষ পর্ব বেরোলো, একেবারে তারপরে বেরোলো জিজিবিষার গল্প, তারপরে বেরোলো চণ্ডাল জীবন। এই চণ্ডাল জীবনটিও শূদ্র নবশূদ্র সম্প্রদায়ের যে লড়াই, যে আন্দোলন, তার ইতিবৃত্ত তিনি রচনা করছেন। বাতাসে বারুদের গন্ধ বেরোলো, তারপরে অমানুষিক বেরোলো, তারপরে গল্প সমগ্র তার ছোট ছোট যে এই শূদ্র জীবন নিয়েই যে গল্পগুলো, এই গল্পের প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড বেরোলো। তারপরে তিনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে লড়াই, মতুয়া সম্প্রদায়ের আমাদের এই মনুবাদী সংস্কৃতির বিরুদ্ধে তাদের যে একটা অন্য ধর্মীয় মত তৈরি করা, যেখানে কেউ বড় লোক নয়, কেউ উঁচু নয়, কেউ নিচু নয়, প্রত্যেকে আমরা ঈশ্বরের সন্তান, এই যে মতবাদ তৈরি করে গেছিলেন হরিচাঁদ ঠাকুর, এই মতুয়াদের নিয়ে তিনি লিখলেন মতুয়া এক মুক্তি সেনা। এই গ্রন্থটিও কিন্তু বাংলার মানে মনুবাদী সংস্কৃতির বিরুদ্ধে এটি গর্জে ওঠা অন্যতম গ্রন্থ। তারপরে তিনি লিখলেন মরণ সাগর পাড়ে তোমরা অমর। এই যে গ্রন্থের বৃত্ত, এই বৃত্তগুলো ধীরে ধীরে মনোরঞ্জনকে সারা পৃথিবীতে একটা অন্য জায়গা দিতে শুরু করলো। এবং খুব খুব আশ্চর্যের বিষয়, যে লোকটা কোনোদিন স্কুল কলেজে গেলই না, সেই লোকটাকে বাইরের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো দেশে এবং বিদেশে তাকে ডেকে নিয়ে গিয়ে বক্তৃতা দেওয়া, তাকে ডেকে নিয়ে গিয়ে স্পেশাল ক্লাস নেওয়ানো, এইগুলো। রবীন্দ্রনাথ তো কোনোদিন স্কুল কলেজে যাননি, কিন্তু তিনি যখন বাংলা ভাষা সাহিত্য শুরু হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, আশুতোষ মুখোপাধ্যায় কোশ্চেন সেটার হিসেবে তাকে নিয়ে গেছিলেন প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। মনোরঞ্জন ব্যাপারী দেশে এবং বিদেশের বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে তিনি যাচ্ছেন আজকে বক্তা হিসেবে, এবং তার শ্রোতা থাকছেন সেই সমস্ত নামি দামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিভিন্ন রিফ্রেশার কোর্সে তিনি বলতে যাচ্ছেন, বিভিন্ন বইমেলার উদ্বোধন করছেন। এই যে একটা তিনি তার জীবনটাকেই একটা লড়াই, একটা আন্দোলনের প্রতীক হিসেবে দাঁড় করাতে পেরেছেন আমাদের কাছে, এবং সেই দাঁড় করানোটা, তার জীবনটাই যেন আমাদের কাছে একটি অস্ত্রের মতন। একদম একদম একদম। যদি আজকে সামনে ইলেকশন না থাকতো আর উনি যদি বিধায়কের পদে না দাঁড়াতেন, তাহলে আজকের আলোচনাটা সাহিত্যের দিকেই যেত। কিন্তু আমরা বাধ্য হয়ে সেই দিকে মুড়ছি যেদিকে আমাদের মোড়ার কথা ছিল আজকের মতন, যে এরকম একটা মানুষকে আমরা ইলেকশনে পাচ্ছি। লেখক জগতের জন্য এটা একটা বড় প্রশ্ন, আমি বলবো বারবার করে। 1 নম্বর প্রশ্ন করা হয়ে গেছে, 2 নম্বরে আমি যাচ্ছি, এটা লিখিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে আজকের ইতিহাসটা সহজ ইতিহাস নয়, কারণ সব কিছু এক্সট্রিমিস্ট পয়েন্টে চলে গেছে। যদি রামের কথা হয় আমরা একদম সেই দিকে চলে গেছি, সীতার কথা যদি হয় তার এক্সট্রিমে চলে গেছি। সব কিছু এক্সট্রিমে গিয়ে আমরা লড়াইটা করছি, যেটা আমার মনে হচ্ছে 2021 উইল নট বি এ মডারেট ওয়ার, উইল বি অ্যান এক্সট্রিমিস্ট ওয়ার। দ্বিতীয় প্রশ্নতে আসছে পার্থদা, ইতিহাস বলুন, সায়েন্স বলুন, বা সামাজিক নিয়ম বলুন, প্রচুর সাহিত্যিক আর্থিক অনটনে আছেন এখনও। প্রচুর মানুষ মারাও গেছেন এই অর্থের অভাবে। অনেকে অন্য ধরনের চাকরি করে চিরতরে অন্ধকারে মিলিয়ে গেছেন। ঠিক এই সময় একজন সব শিকল ভেঙে সাহিত্য জগতে তার মতন হয়ে রয়েছেন। আমরা এই দিকের মানুষজন তার জন্যে কি করতে পারবো? এই লেখকের জন্য কি আদৌ কিছু করতে পারবো, নাকি ওনার একার ফাইট একাই রয়ে যাবে? কারণ একটা ইন্টারভিউতে উনি আমাকে বলেছিলেন যে নরেশদা 14টা বই লিখেছি, কিন্তু 14টা মানুষ তৈরি করতে পারিনি। আপনি যদি এইবার আমরা যারা সাংবাদিকতা করি, একটু লেখালেখি করি, যারা কবিতা লিখছেন, গল্প পড়ছেন, তাদের জন্য যদি কিছু মেসেজ দেন। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিশেষ করে মনোরঞ্জন ব্যাপারীর এই নির্বাচনে দাঁড়াবার মুহূর্তে এই প্রশ্নটি আমার কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। বিষয়টা হলো, মনোরঞ্জন ব্যাপারীর এই লড়াইটা শুরু হয়েছে আজকে থেকে 40-50 বছর আগে থেকে। কিন্তু আশ্চর্যজনকভাবে যে দলটা আমাদের 34 বছর শাসন ক্ষমতায় যারা ছিল, যারা বলে যে আমরা কার্ল মার্কসের মতাদর্শকে আশ্রয় করে আমাদের লড়াই, আমাদের সংগ্রামের মধ্য দিয়ে আমরা ক্ষমতায় এসেছি, মার্ক্সীয় তত্ত্ব আমরা যদি মার্ক্সীয় তত্ত্বের গভীরেও যদি না যাই, কার্ল মার্কসের প্রধান স্বপ্নই ছিল সাম্যবাদী জায়গাকে প্রতিষ্ঠিত করা। এবং তিনি আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন, পৃথিবীতে প্রথম পুরুষ যিনি স্বপ্ন দেখিয়েছিলেন সর্বহারার একনায়কতন্ত্র।
প্রোলেতারিয়েত যারা সমাজের একদম নিচু শ্রেণীর, সেই মানুষগুলোর দ্বারা নির্বাচিত হবে সরকার, বা সরকারে তারা আসবে, এবং সেটা বৈপ্লবিক পথে তারা সরকারে আসবে, এবং দেশে বা সারা পৃথিবীতে কোনো ধনবন্টনের মধ্যে কোনো অসম ধনবন্টন থাকবে না। যারা নিচু শ্রেণীতে আছে তাদের উঁচুতে তুলে আনা হবে আমাদের একমাত্র কাজ। এই অবস্থাতে মনোরঞ্জন ব্যাপারীর মতো একটি মানুষের লড়াই, একটি আন্দোলন, তার জীবন সংগ্রাম, তাকে তখন রিক্সা চালাতে হচ্ছে, তাকে তখন রাঁধুনির কাজ করতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, হ্যাঁ রাঁধুনির কাজ করে তিনি জীবন যাপন করছেন। সেই জায়গা থেকে দক্ষিণপন্থী রাজনীতির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, একদম একদম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজকর্মগুলো আপনি একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন, তিনি আমাদের বলছেন, কেমন ভুল ব্যাখ্যা হচ্ছে বারে বারে তার কথা নিয়ে, তিনি আমাদের বলছেন যে বাড়ির মোড়ের যে চপের দোকানটি, সেইটিও যদি ভালো করে চালানো যায় তাহলে তার থেকেও একটা আর্থিক বিকাশ ঘটতে পারে। আসলে কার্ল মার্কস তো স্বপ্ন দেখিয়েছিলেন, বিশেষ করে মাও সেতুংয়ের দর্শন আপনি মানে পড়ে দেখবেন। মাও সেতুং তার দেশের ছোট শিল্পগুলোর বিকাশ আগে চেয়েছিলেন, যে ক্ষুদ্র শিল্পের বিকাশ না হলে বড় শিল্প প্রতিষ্ঠিত হবে না, আর বড় ভারী শিল্প নিয়ে আমি যদি এখন প্রথম থেকে ভাবা শুরু করি, ছোট শিল্পগুলো মরে যাবে। তার মানে আমি যে প্রোলেতারিয়েতদের উপরে উঠে আনাবার স্বপ্ন দেখাচ্ছি, সেই স্বপ্নটা গোড়াতেই শেষ হয়ে যাবে। তার মানে আপনি যে পয়েন্টটা ধরলেন এটা লিখিত ছিল না, কিন্তু চলে এলো যখন আমি বলছি, এই যে রাইট উইং পার্টি বিজেপি বড় বড় শিল্পের কথা বলছে, সে কিন্তু নিজের হাতে ছোট ছোট শিল্পকে শেষ করে দিচ্ছে একদম। এবং তারা যে বিজেপির এই যে মানে আর্থিক ভাবনা, এই ভাবনাটাই উঁচু শ্রেণীর ব্যবসায়ীরা তারা উঁচু থাকবে, এবং নিচু শ্রেণীর ব্যবসা শেষ হবে, নিচু শ্রেণীর পড়াশোনা শেষ হবে, নিচু শ্রেণীর যাবতীয় কিছু আভিজাত্য শেষ করে দিয়ে তাদের মনুবাদী সেই দর্শনের দাসে পরিণত করাই হচ্ছে বিজেপির একমাত্র পথ এবং মত। তার মানে মন্দিরে ঘণ্টা নাড়া ছাড়া আর কোনো কাজ থাকবে না। এবং তারপরে এই মার্ক্সবাদের যে মানুষগুলো মার্ক্সবাদী দর্শনকে আশ্রয় করে বলেন যে আমরা মার্ক্সবাদী দর্শনের আশ্রয়ে চলি, এই মানুষগুলো কিন্তু ফিরেও তাকাননি মনোরঞ্জন ব্যাপারীর মতো মানুষের দিকে। মনোরঞ্জন ব্যাপারীর অপেক্ষা করতে হলো, তার একটি লাইব্রেরিতে চাকরি দিলেন দক্ষিণপন্থী রাজনীতির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এইরকমভাবে মণি মুক্তা খুঁজে এনে তাদের প্রতিষ্ঠিত করবার জন্য তিনি কিন্তু পথে নামছেন, এবং তিনি এই সমাজের নিচু শ্রেণীর মানুষগুলোকে ধীরে 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 তুলে আনছেন। এই তুলে আনাটা কি আপনার এই যে চপ ফ্যাক্টরি নিয়ে তিনি যে কথাগুলো, চপের দোকান নিয়ে কথাটা বলেছিলেন, এবং তাকে নিয়ে ব্যঙ্গ করা হলো যে উনি চপ বানাতে বলছেন, উনি চপ শিল্পের কথা বলছেন, আদৌ কিন্তু তিনি বলতে চেয়েছেন একরকমভাবে, তাকে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি বলতে চাইলেন যে এই ছোট ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর যদি বিকাশ ঘটে, ধীরে ধীরে আমরা এই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোই, একটি চপের দোকান আজীবন চপের দোকান থাকবে না, সেই দোকানটি আস্তে আস্তে সে যদি ঠিকঠাকভাবে চালাতে পারে একটা বড় দোকানে পরিণত হয়, এবং এইগুলো যদি ধীরে ধীরে আর্থিক বিকাশ ছোট জায়গা থেকে হয়, বড় শিল্প গড়ে উঠবে। মনোরঞ্জন ব্যাপারীর দিকে ফিরে তাকালেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি লাইব্রেরিতে কাজ দিলেন। দলিত সাহিত্য একাডেমি বলে একটি একাডেমি ভারতবর্ষে প্রথম তিনি স্থাপন করলেন, এবং এই ভারতবর্ষে প্রথম স্থাপিত হলো দলিত সাহিত্য একাডেমি। সেই সাহিত্য একাডেমিতে তিনি মনোরঞ্জন বাবুকে চেয়ারম্যান করলেন। এবং আপনি ভেবে দেখুন বিনয় মজুমদারের কথা, তখন বামপন্থী আমল, বিনয় মজুমদার মারা যাওয়ার পরে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে, কিন্তু বিনয় মজুমদার বেঁচে থাকাকালীন তার যে লড়াই, তার যে আন্দোলন, সেই আন্দোলনে আমাদের তৎকালীন সরকার, বিশেষ করে একজন কবি নাট্যকার, তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তিনি কতটা বিনয় মজুমদারকে নিয়ে ভেবেছেন, তিনি বিনয় মজুমদারকে নিয়ে তার আর্থিক জায়গাটা দেখার জন্য কতটা সময় দিয়েছেন, তার ফিরেও তাকাননি এই জন্য যে একটি দলিত সম্প্রদায়ের থেকে উঠে এসেছেন বিনয় মজুমদার, একটি দলিত সম্প্রদায় থেকে লড়াই করে দলিত সম্প্রদায়ের বিকাশে কাজ করছেন মনোরঞ্জন ব্যাপারী। মহাশ্বেতা দেবীকে কতটা সম্মান দিয়েছিল আগের সরকার। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে যে মানুষটা, যে মহাশ্বেতা দেবী সমরদের নিয়ে কাজ করছেন, দলিতদের নিয়ে কাজ করছেন, তাকে বাংলা একাডেমির চেয়ারম্যান করা হয়েছিল।
ফলে মনোরঞ্জন ব্যাপারীর আজকের যে মনোরঞ্জন ব্যাপারী একজন দলিত লেখক হিসেবে তিনি এই যে প্রতিষ্ঠার আলোকবৃত্তে এসেছেন, এই আলোকবৃত্তে আসার পেছনে এই সরকারের একটা বড় ভূমিকা আছে। এবং এই মনোরঞ্জন ব্যাপারীকে দেখে অন্যান্য দলিত শ্রেণীর মানুষেরাও একটা স্বপ্ন দেখা শুরু করেছে। গ্রামের দলিত শুধুমাত্র নমশূদ্র বাড়িতে জন্মেছেন বলেই সে দলিত নয়। দলিত আমি যদি মার্কসিস্ট থিওরি থেকে দেখি, তাহলে দলিত মিনস প্রলেতারিয়েট, মানে একদম আর্থিক জায়গা থেকে আপনি দলিত শব্দটাকে যদি ব্যবহার করেন, আমার জিরাট গ্রামে বসে যে ছেলেটা ইচ্ছে করছে যে আমি কবিতা লিখে বড় হব, আমি একজন সায়েন্টিস্ট হব, সে দেখতে পাচ্ছে সেই স্বপ্নটা দেখতে পারছে যে দলিত সম্প্রদায়ের এই রকম একটি মানুষ যখন চেয়ারম্যান হচ্ছেন একটি একাডেমি, তার মানে এই মেসেজটি মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চাইছেন যে যদি প্রতিভার বিকাশ একদম নিম্ন শ্রেণীর আর্থিক অবস্থার জায়গা থেকে কেউ থাকে, তারও অধিকার আছে উচ্চবৃত্তে ওঠার, যেটা আমাদের এই বিজেপির একমাত্র মত এবং পথই হলো যে ভারতবর্ষে মনুবাদী সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করা, সেই দাস ব্যবস্থাকে আবার ফিরিয়ে নিয়ে আসা, এক শ্রেণীর হাতে আর্থিক বিকাশ ঘটিয়ে তাদের আরও বড় করে তোলা। আপনার মনে পড়বে কিনা নরেশবাবু জানি না, রবীন্দ্রনাথ একটি প্রবন্ধের ভেতরে বলছেন, খুব উল্লেখযোগ্য একটি কথা, যে দেহের রস রক্ত সব যদি গিয়ে মাথায় জমা হয়, দেহটা তখন রিকেট রোগীর মতো হয়ে যায়। আজকে ভারতবর্ষের যাবতীয় আর্থিক রস রক্ত ওই রকম আদানি আম্বানি এই গ্রুপগুলোর মধ্যে কয়েকজনের মধ্যে বিকশিত। ফলে আমার ভারতবর্ষের দেহটা ক্রমান্বয়ে রুগ্ন থেকে রুগ্নতর হচ্ছে। এর মুক্তি নেই যতদিন না এই অর্থনীতি ভারতবর্ষ থেকে বিদায় নেবে, এই অর্থনৈতিক চিন্তা, এই মনুবাদী সংস্কৃতি বিদায় নেবে। ফলে আমাদের আশু কর্তব্য আজকে যে এই মনুবাদী সংস্কৃতির যারা ধারক বাহক, এদের বিরুদ্ধে মনোরঞ্জন ব্যাপারীর মতো গর্জে ওঠা এবং তার সঙ্গে সঙ্গ মিলিয়ে তার পাশে গিয়ে দাঁড়ানো। অনেকে মনোরঞ্জন দার লেখার নিচে কমেন্ট করেন, তিনি ওই সময় সেটা বলেছিলেন, তিনি সেই সময় সেটা বলেছিলেন। একটা জিনিস মাথায় রাখবেন, একটা পথ যেতে যেতে কনফিউশনও আসে, কিন্তু আজকে যখন উনি একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন যেখান থেকে আমরা এগোতে পারবো, তখন আপনাদের সব কনফিউশনকে, সব আলোচনাকে, বিদ্রুপকে পাশে রাখুন, তার পাশে দাঁড়ানোর মতন মতামত করুন, স্থির করুন। আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। ভোট ফর মনোরঞ্জন ব্যাপারী, এই স্লোগান নিয়ে কি বলাগড়ের রাস্তায় হাঁটা যায়? কবিতা পাঠ, তার সঙ্গে গল্প পাঠও থাকবে, কিন্তু সাহিত্যের জগতে তাকে আমরা কি জানাতে চাইছি, মানে বলাগড়ের মানুষেরা কি জানাতে চাইছেন এই সম্বন্ধে আপনি যদি বলেন, যেহেতু আপনি ওই দিকের অধ্যাপক, স্টুডেন্টদের সঙ্গে মেলামেশা করেন, তারা এই মুহূর্তে ওনাকে কি জানাতে চাইছে, এবং আমরা যখন যাব আরও প্রশ্ন করব যে নাগরিকরা যারা ভোট দিতে চাইছেন তারা তাকে কি জানাতে চাইছেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, এইটিও খুব প্রাসঙ্গিক প্রশ্ন। মনোরঞ্জন দার নামটি যেদিন প্রথম ঘোষণা হলো, তার সঙ্গে প্রথম বলাগড় থেকে ফোন আলাপ হয়েছে আমার, এবং সেই দিন সকালবেলাটা আমি জানতে পেরেছিলাম যেভাবেই হোক যে মনোরঞ্জন দার নাম ঘোষণা হতে পারে। তারপর ঘোষণা হলো, ওনার সঙ্গে ফোনে কথা হলো। সেই সময় মনোরঞ্জন দার বলাগড়ে পরিচিত মুখের মধ্যে শুধুমাত্র আমি, এবং বলাগড় বইমেলাতে নিয়ে গেছিলাম। বলাগড় বইমেলার যিনি সম্পাদক তপন কুমার দাস, তিনিও, তাঁরও ওই লড়াইটি খুব অসম লড়াই। একটি জেলে পরিবারে, আমি তপনকে যখন দেখেছি জানেন, জেলে পরিবারে প্রায় না খেতে পাওয়া বাড়ির ছেলে, তার বাবা মাছ ধরে আনে এবং সেই ছেলেটি গিয়ে বাজারে দাঁড়িয়ে থাকে, বাবা কটা টাকা দেবে, তারপরে চাল কিনে বাড়িতে যাবে, রান্না হবে। কখনো জামার বোতামটা নেই, কখনো কোনো জামার বোতাম আছে, বাড়িতে একটু লাইট নেই। সেই অবস্থায় ধীরে ধীরে ভূগোল নিয়ে পড়া, ভূগোল অনার্স করা, তারপরে স্কুলে চাকরি পাওয়া। আজকে তপন প্রতিষ্ঠিত মানুষ, কিন্তু এই দলিত একটি সম্প্রদায় জেলে পরিবার থেকে ধীরে ধীরে যখন উঠে আসছে, আমি ওর লড়াইটার পুরোপুরি সাক্ষী। ওই তপনের সঙ্গে এবং আমার সঙ্গে মোটামুটিভাবে মনোরঞ্জন দার পরিচয়। তারপরে মনোরঞ্জন দা যখন এলেন জিরাটে 3-4 দিন বাদে, এবং এমএলএর অফিসে তাকে গিয়ে, আমি কলেজ থেকে গিয়ে মনোরঞ্জন দা আসবে যখন ফোনে কথা হলো, আমি গিয়ে ফুল দিয়ে দিয়ে তাকে সংবর্ধিত করলাম। তারপরে বিকেলবেলা একটা মিটিংয়ে, সেখানে আমি মনোরঞ্জন দার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম সেখানকার মানুষের। মনোরঞ্জন দা নিজের জীবনের কথা নিজে যখন বললেন, যে মানুষগুলো বহিরাগত একজন মানে ক্যান্ডিডেট আমাদের ওখানে গেছেন বলে অসন্তোষ ছিল,
ধীরে ধীরে সেই মানুষগুলোর মুখগুলো উজ্জ্বল হতে শুরু করবে এবং তারা এখন বলাগড়ের মানুষ বলছেন যে এই রকম একজন মানুষ, তাকে আমরা নির্বাচিত করব। এমনকি গোপনে বিজেপির মানুষজনরাও আমি এটা বলতে চাইছিলাম যে আপনি বিজেপি করেন, কংগ্রেস করেন, সিপিএম করেন, এসইউসিআই করেন, যা ইচ্ছে করুন, আপনি তৃণমূলও করেন, কিন্তু ভোট ফর মনোরঞ্জন ব্যাপারে এইখানটাতেই মনোরঞ্জন দাকে বিজেপি বলে চিহ্নিত এমন মানুষ মনোরঞ্জন দার কাছে এসে বলছেন মিছিলে তো বেরোতে পারবো না দাদা, কিন্তু আমাদের বলাগড়ে আপনি এসছেন, বলাগড়ের মানুষের একজন লেখককে ভোট। দেখুন, সেলিব্রিটি বলতে আমরা সিনেমা জগতে, নাটক জগতে মানুষদের দাঁড় করানোর রীতি আমাদের এখানে আছে। এখন আপনি বলবেন যে আমাদের বাংলাতে বা ভারতবর্ষে কি লেখকদের রাজনীতিতে, লেখকরা বহু রাজনৈতিক কর্ম, এমনকি রবীন্দ্রনাথও তো যখন ওই বঙ্গভঙ্গ সেই সময় বাইরে বেরিয়ে কোনো ভয় না পেয়ে মুসলিম পরিবারগুলোর মধ্যে ঢুকে গিয়ে তিনি গান লিখছেন, তিনি মানুষকে জাগাচ্ছেন। রবীন্দ্রনাথ যখন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে গেল, তিনি স্যার উপাধি ত্যাগ করছেন। যখন সুভাষচন্দ্রের সঙ্গে গান্ধীর দ্বন্দ্ব, সেই সময় মনুমেন্টের নিচে দাঁড়িয়ে সুভাষচন্দ্রকে তিনি সরাসরি সমর্থন করছেন। কিন্তু ডিরেক্ট ভোটের রাজনীতিতে এর আগে কিন্তু আমাদের পরিচিত কোনো লেখককে আমরা এইভাবে পাইনি। সেইটা যখন মনোরঞ্জন ব্যাপারীর এই জীবন জানতে পারছে বলাগড়ের মানুষ, জানতে পারছে তার লেখক হয়ে ওঠার ক্ষেত্রে এই যে সংগ্রাম, বলাগড়ের আপামর জনসাধারণ কিন্তু মুখিয়ে আছে যে মনোরঞ্জন ব্যাপারীকে আমরা সমর্থন করব এই ব্যাপারে। এবারে আমার মনে হয় আমরা যারা মানে লেখাকে আশ্রয় করে বাঁচি, সংস্কৃতিকে আশ্রয় করে বাঁচি, আমাদের আপামর বাংলার সংস্কৃতি কর্মী এবং লেখোয়ারদের আশু কর্তব্য অন্য সমস্ত কিছু ভুলে গিয়ে একজন দলিত লেখক তিনি মানুষের কথা বলতে আইন কক্ষে যাবেন এবং বিধান তৈরি হয় যে সভাতে, সেখানে দাঁড়িয়ে একজন লেখক বুক টান করে কথা বলবেন মানুষের স্বার্থে। আমাদের উচিত প্রত্যেকের তাকে সমর্থন করা, তাকে ক্রিটিসাইজ করা নয়, তাকে সমর্থন করা। আমাদের একজন লেখক যাওয়া মানে আমি একজন লেখোয়ার হিসেবে, আমি যেমন নিজের অধ্যাপক পরিচয়টাকে আমি দিতে ভালোবাসি না, আমি ভালোবাসি আমি একজন লেখোয়ার। আমার এতগুলো বই আছে, আমার বই এত মানুষ পড়ে, এই হিসেবে আমাদের প্রত্যেক লেখোয়ারের, প্রত্যেক সংস্কৃতি কর্মীর উচিত মনোরঞ্জন ব্যাপারীর পক্ষে দাঁড়িয়ে মানুষের কাছে আবেদন করা, ভোট ফর মনোরঞ্জন ব্যাপারী। তার মানে আমি নেক্সট প্রশ্নেতে যাওয়ার আগে এটা পার্থদাকে বলছি যে উনি ডেট অ্যানাউন্স করবেন, আমরা বলাগড়ে যাব এবং ওনার নেতৃত্বে সেদিন আশা করি মনোরঞ্জনদাও থাকবেন, আমরা রাস্তায় হাঁটবো। এটা আমরা করতেই পারি, পুরো বাংলা জুড়ে মানুষেরা সেখানে পৌঁছাবে, একদম গরমকে সরিয়ে মাথার থেকে দরকার পড়লে টুপি পরে, কিন্তু উই উইল ওয়াক ফর মনোরঞ্জন ব্যাপারী। একদম দারুণ প্রস্তাব, এইটা আমরা করতেই পারি, করা যায়। এবং এটা যেন ইতিহাস মনে রাখে, দাদার গল্প শুনবো, আমরা নিজেদের নাটক করবো এবং তার সঙ্গে তাকে প্রশ্নও করে যাব, প্রশ্নের বানও ছড়বো, নয়ই বা কেন। নেক্সট প্রশ্নে আসছি। এইটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন মনে হয়েছে এবং আপনারা যারা শুনছেন তারাও মনে রাখবেন। আমরা মানুষকে ওপরে চড়িয়ে দিই, তাকে আমরাই নামাই, আমরা তাকে ধরে রাখি না। প্রশ্নটা হচ্ছে, অনেকেই হিমালয়ে চড়ার জন্য তৈরি হন, হিমালয়ে পৌঁছেও যান, কিন্তু নেমে আসার পর আমরা তাদের ভুলে যাই। তাকে ওই চূড়াতে ধরে রাখার জন্যে মনোরঞ্জনদার একার তো লড়াই অনেকটা দূর। তাকে ধরে রাখার জন্য এমন কিছু ভাবনা চিন্তা, আজকে তার উত্তর যদি নাই বা পেলাম, সবাইকে বলবো ভাবতে। পার্থদা, আপনি আলাদা করে কি ভাবছেন যে যদি উনি বিধায়ক হয়ে জিতে আসেন, যেটা আমরা ধরেই নিচ্ছি, কিভাবে সে জায়গাটাকে ধরে রাখবো? মানে লেখক হিসেবেও তাকে পাবো, বিধায়ক হিসেবেও তাকে পাবো। নিশ্চয়ই। দেখুন, একজন মানুষ তার পেটের খিদে মেটাবার জন্য সকালবেলা রিক্সা চালিয়ে যদি রাত্রিবেলায় ল্যাম্পপোস্টের আলোয় বসে লিখছেন, সেই মানুষটি সকালবেলায় মানুষের পক্ষে কথা বলার জন্য বিধানসভায় যাবেন বা সকালবেলায় মানুষের কাজ করবেন। ট্রু। কিন্তু তিনি যখন নিজের পরিচয়টা কিন্তু দিতে ভালোবাসেন, আমি একজন লেখোয়ার, একজন লেখোয়ার, তার লেখার টেবিলে বসবেন এবং তিনি লেখক
হিসেবে নিরপেক্ষভাবে আজ পর্যন্ত যেমন ছিলেন, নিরন্ন মানুষের স্বার্থে তিনি যেমন লিখবেন, নিরন্ন মানুষের কথা তিনি বলবেনও বিধানসভার কক্ষে, যেটা তিনি বলতেন সভায় সমিতিতে, এখন বলবেন বিধান তৈরি হয় যে সভায়, সেই সভাতে। আমার মনে হয় না, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে রবীন্দ্রনাথ তার সমস্ত জীবনে যে কাজ করেছেন, বিশ্বভারতী প্রতিষ্ঠিত করেছেন, স্যালো মেশিন নেই চাষিদের জন্য, বিদেশ থেকে স্যালো মেশিন আনছেন, গয়না বন্ধক রেখে ছাত্রদের খাবার জোগাড় করছেন, বউয়ের গয়না বন্ধক রেখে, ছেলেকে জামাইকে পাঠিয়ে দিচ্ছেন, কৃষিবিদ্যা শিখে আসছে তারা, নিজে প্র্যাকটিক্যালি কৃষিবিদ্যা শেখানোর জন্য গ্রামে গ্রামে ঘুরছেন, আবার রাত্রিবেলায় লেখার টেবিলে ফিরছেন। মনোরঞ্জন ব্যাপারীর ক্ষেত্রে কেন সেটা হবে না? মনোরঞ্জন ব্যাপারী, রবীন্দ্রনাথের তবু তিনি একটি আর্থিকভাবে সচ্ছল পরিবারের মানুষ। মনোরঞ্জন ব্যাপারী কিন্তু একেবারে জিরো অবস্থা থেকে লড়াই করতে করতে ভাঙতে 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 এগিয়েছেন। ফলে তার ক্ষেত্রে বিধানসভায় দাঁড়িয়ে কথা বলা বা বিধান তৈরি করা, এই জায়গাটার পাশাপাশি লেখক হিসেবেও তিনি ওই হিমালয়ের চূড়াতেই থাকবেন। এইখানে একটা কথা বলি, আমরা কি করতে পারি? আমরা ওনার লেখাকে ফেসবুকে শেয়ার করতে পারি, আমরা ওনার লেখা নিয়ে আলোচনা সভা ডাকতে পারি, উনি যে কাজগুলো করছেন সেগুলোকে ঠিকঠাক এক্সপ্লেন করে মানুষের কাছে তুলে ধরতে পারি। তার কারণ হচ্ছে বিধানসভায় আমাদের এই রেস শেষ হবে না নিশ্চয়ই, যতক্ষণ না আমরা তাকে পার্লামেন্টে দেখছি। আশা করি এটা আমাদের সবারই স্বপ্ন থাকবে। এবার আমি নেক্সট প্রশ্নে যাচ্ছি। অনেকেই ভাবেন নাগরিক সমাজের কাজটা কি? নাগরিক সমাজ অনেক কিছু করতে পারে। আজকে যখন মান্নান সাহেবের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন এভরিথিং ইজ মানে রেসপন্সিবিলিটি লাইজ অন দ্য নাগরিক, সিটিজেন যারা ভোট দেবেন। আমাদেরও জানার অধিকার আছে, আমাদের জানানোর অধিকার আছে। 5 নম্বর প্রশ্নে যাচ্ছি পার্থদা। মনোরঞ্জনদার সামনে সর্বশ্রেষ্ঠ চ্যালেঞ্জ থাকবে অর্থনীতি। যে খিদের লড়াই উনি লড়ে এসছেন, আর এটা বলাই যায় যে দলিত পিছিয়ে যাওয়া সমাজকে এক করা, যারা হাজারো হাজারো সংগঠন করে এখনও বিভক্ত, একে অন্যের ভুল ধরতে ব্যস্ত, তাদেরকে এই মুহূর্তে কি বলতে চাইবেন? এই যে হাজারো হাজারো ছোট ছোট সংগঠনরা মানে বিভক্ত হয়ে কাজ করছেন, কোনো এজেন্ডা ভিত্তিকও এক হওয়ার কোনো জায়গায় নেই, সামনের সময়টা খুব কম, তাদেরকে কিছু বলতে চাইবেন? আরেকবার প্রশ্নটা হচ্ছে যে আমি যা দেখেছি প্রচুর দলিত সংগঠনরা রয়েছেন, তাদের নিজের আইডেন্টিটি নিয়ে, তাদের ডিফারেন্ট লড়াই নিয়ে, কেউ রিজার্ভেশনের জন্য লড়ছে, কেউ অমুকের জন্য লড়ছে, কেউ তমুকের জন্য লড়ছে, কিন্তু জয়েন্ট ফোরামে যে হ্যাঁ আমরা সবাইকে শিক্ষিত করতে চাই, আমাদের 40টা স্কুল চাই, তার জন্য একটা লড়াই। এই ধরনের কোনো জয়েন্ট ভেঞ্চার সামনে নেই। মনোরঞ্জনদাকে অনেক জায়গায় অপোজ করতে দেখেছি আমি, ওনার কথাতেও শুনেছি। তাদেরকে যদি এই মুহূর্তে কোনো মেসেজ দেওয়া যায় যে আপনারা সব কিছু ছেড়ে মনোরঞ্জনদাকে দাঁড় করি, দু একটা এজেন্ডাকে সামনে রেখে যদি নেক্সট 5 বছর কাজ করেন, কারণ এই দিকের জনসংখ্যা তো প্রায় 80 কোটি, শুধু তো বাংলা নয়, ঝাড়খণ্ডেও তারা ঝাড় খাচ্ছেন, এমপিতে ইউপিতে তারা মার খাচ্ছেন, বাংলার থেকে সেখানে আরও খারাপ অবস্থা। সেই বলছি যে ইট ইজ নট অনলি অ্যাবাউট বেঙ্গল। হ্যাঁ, যদি তাদেরকে কিছু বলতে চান। দেখুন, মনোরঞ্জন ব্যাপারীর লড়াইটা শুরু হয়েছে অনেক দিন, কিন্তু একটি ক্ষমতার বৃত্তে থেকে এই লড়াইটা এবারে তিনি পৌঁছে দেবেন সারা ভারতবর্ষময়, এটা আমাদের স্বপ্ন একদম। এবং সেই ক্ষেত্রে দলিত শ্রেণীর আশ্রয়স্থল হয়ে উঠতে পারেন সম্ভবত মনোরঞ্জন ব্যাপারী। ছোট 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 যে লড়াই আন্দোলনগুলো তাদের স্বার্থের জন্য লড়ছেন, সেই আন্দোলনগুলোটি একটা জমাটি জায়গায় আনতে পারেন যদি আইনকক্ষে দাঁড়ানো একটি লোক তাদের আশ্রয়স্থল হয়ে ওঠে। এবং মনোরঞ্জন ব্যাপারীকে আমি কাছ থেকে দেখে যেটুকু বুঝেছি যে তার দ্বারা এটা সম্ভব। একটা কথা আমরা বলতে পারি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে, যে আপনারা ছোট ছোট ভিডিও করে যদি পাঠাতে থাকেন, আমরা ভাবনামুখে দেখাতে থাকবো। আশা করি বিধায়ক হওয়ার পরে প্রচুর বড় বড় চ্যানেল স্পটলাইট তার উপরে থাকবে এবং তাকে টক শোতে দেখতে পাবো। যেমন আপনাকে চাইবো আমরা, সেরকম তাকেও চাইবো আমরা দাদা। নেক্সট, হ্যাঁ, এইবার আসল প্রশ্নে আসি। আমরা মনোরঞ্জন দাকে লেখক হিসেবে পাবো না পার্টির এক সদস্য হিসেবে? তিনি কি পার্টির ইমেজকে সাহিত্যের রূপ দিতে পারবেন? ইতিহাস বলে এর আগে যাদেরকে আমরা পেয়েছি তারা ব্যর্থই হয়েছেন। এবার একটা নতুন চ্যালেঞ্জ, একজন লেখক যার কলমের জোর
নিঃসন্দেহ প্রচুর 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 বড় করে রেখেছে। এবার তিনি বিধায়কের রোলে আসলে এই দুটোর সমন্বয়ে কি সেই জোটটা থাকবে? আসলে এক্ষেত্রে মানে আমার ব্যক্তিগতভাবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মত পথকে ভীষণ শ্রদ্ধার চোখে দেখি, এবং সরাসরি আমি এটা বলতেও ভালোবাসি যে আমি তাঁর একনিষ্ঠ একজন কর্মী। একজন কাঠবেড়ালি যেমন শ্রীরামচন্দ্রের ওই সেতু বাঁধার সময় ওই ধুলোতে গড়াগড়ি খেয়ে তারপরে গিয়ে সেতুর কাছে যাচ্ছে, রামচন্দ্র তাকে জিজ্ঞাসা করছে তুমি এটা কেন করছো, বললো আমার গায়ের ধুলোও যদি আপনার কাজে লাগে, একটু কাজে লাগে। আমরা ওই একদম মানে একেবারে নিচু তলায় থেকেও এই রকম কাঠবেড়ালির মতো পার্টি কর্মী হিসেবেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আমি আমার জীবন সমর্পণ করেছি। আমি একদম সরাসরি এটা বলতে ভালোবাসি, আমার কোনো গোপনীয়তা নেই। বিজেপি আসার পরে, বিজেপি যদি কখনো আসে আমার ওপরে আক্রমণ হবে এই ভয় কেউ কেউ আমাকে দেখায়, সে ভয় আমি ভীত নই, কেননা আমি সাহিত্যের পাঠক, মৃত্যু আমার মানে পায়ের ভৃত্য, এটা আমি মনে করি এবং এটা আমি মনে করব। ঠিক একইভাবে বলি যে সুভাষ মুখোপাধ্যায় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার সময়ের একজন একনিষ্ঠ সৈনিক। প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, কাঠ ফাটা রোদের শ্যাকে চামড়া, এই কবিতা যিনি লিখছেন, যিনি বাংলার কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠার জন্য যার সাহিত্য মানুষকে সেই সময় জাগিয়েছে, তিনি যখন দেখলেন যে পার্টি প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে প্রলেতারিয়েতদের কথা তারা ভুলে গিয়ে তারাও ওই শোধনবাদী রাজনীতির আঙিনায় নিজেদের প্রতিষ্ঠিত করছেন, তাদের ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়তে পাঠাচ্ছেন, আমাদের বলছেন বাংলা মিডিয়ামে পড়তে হবে, এই সমস্ত ব্যাপারে সুভাষ মুখোপাধ্যায়ের মধ্যে একটা ক্ষোভ জমতে থাকে, এবং সেই ক্ষোভ জমতে জমতে একদিন ব্লাস্ট তিনি করলেন, এবং তিনি সরাসরিভাবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় একা এমপি সোমনাথ মুখোপাধ্যায়কে হারিয়েছেন, সেই মমতার মধ্যে উনি আগুন দেখতে পেয়েছিলেন। কমিউনিস্ট পার্টির সদস্যপদ পরিত্যাগ করে, আপনি নিশ্চয়ই জানেন কমিউনিস্ট পার্টির সদস্যপদ পেতে গেলে তাকে কত কসরত করতে হয়, সেই সুভাষ মুখোপাধ্যায়, কবি সুভাষ মুখোপাধ্যায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচ্ছু ছিল না, অগ্নি স্ফুলিঙ্গকে তিনি দেখতে পেয়েছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে তিনি গেছেন, মঞ্চে গিয়ে তিনি সরাসরি সমর্থন করেছেন, তিনি বলেছিলেন আগামী দিনের বাংলার মুখ্যমন্ত্রীকে আমি আমি অভিষেক করে গেলাম। আমার মনে হয় মনোরঞ্জন ব্যাপারী তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শায়িত হয়ে তিনি নির্বাচনে লড়ছেন, কিন্তু এই ধরনের মানুষটি যার আপোষহীন সংগ্রামী জীবন, একদম একদম, তিনি যদি কখনো পার্টির মধ্যে কোনো স্খলন দেখতে পান, আমি তাকে যতদূর চিনি, তিনি সেই স্খলনের ব্যাপারে দলনেত্রীকে নিশ্চয়ই সাবধান করবেন বলে বিশ্বাস, এবং আমাদের দলনেত্রীর জীবন বৃত্ত আমি যতটা জানি, যে তিনিও যদি বুঝতে পারেন যে মনোরঞ্জন বাবু ঠিকঠাক বলছেন, তিনি সেই জায়গাটি ভরাটের জন্য নিশ্চয়ই চেষ্টা করবেন, কিন্তু ঈশ্বর না করুন এমন অবস্থা যদি হয়, যদি কমিউনিস্ট পার্টি এখানে প্রতিষ্ঠার পরে প্রথম কিছু বছর তারা ভালো কাজ করেছে, তারা মানুষের স্বার্থে কাজ করেছে, ধীরে ধীরে একটি পার্টি ক্ষমতায় অনেক দিন থাকলে যা হয়, সেই রকম যদি আমি যে দলটিকে সমর্থন করি তৃণমূল কংগ্রেসের কখনো হয়, এবং তখন যদি মনোরঞ্জন ব্যাপারী থাকেন, আমার মনে হয় তিনি দলে থেকেও দলের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, কেননা একজন লেখক, তিনি লেখার কাছে স্বার্থপরতার মতো মিথ্যাচরণ করতে পারবেন না। এবং এটাও ঠিক যে তিনি অন্য দলে চলে যাবেন না এই বলে যে আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। এইখানটা একটি কথা বলি, যদি মনোরঞ্জন দাকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, একটি মানুষ প্রশ্ন করেছিল সরাসরিভাবে সেই দিন, একদম অন্তজ শ্রেণীর মানুষ, যে আপনাকে আমরা যে বিশ্বাস করব আপনি বাইরের লোক, আপনি এই রকম কথা কি দিতে পারেন যে আপনি অন্য দলে চলে যাবেন না? মনোরঞ্জন দা তখন একেবারে স্বাভাবিকভাবেই ওর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দৃঢ়তার সঙ্গে বললেন যে তেমন যদি কখনো হয় আমাকে
আপনারা জুতো মারবেন না, আমাকে আপনারা ঠেলাঠেলি করবেন না, আমাকে আপনারা চড় থাপড় মারবেন না। সমস্ত বলাগড়ের মানুষ আমাকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে প্রত্যেকে থুতুর সমুদ্রে আমাকে ডুবিয়ে দেবেন যদি আমার মধ্যে কখনো স্খলন হয়। ভরা মাঠে দাঁড়িয়ে আবেগতাড়িত কণ্ঠে তিনি যখন এই কথা বলছেন, বলাগড়ের প্রতিটি মানুষ শির দ্বারা টান টান করে সেই দিন শুধু করতালি দেননি, সভার শেষে মনোরঞ্জনদার কাছে যাবার জন্যে ওই সেই দিনকার পার্টি কর্মীদের যে উচ্ছ্বাস আমি দেখেছি, আমি নিজে উচ্ছ্বসিত হয়ে গেছি। এবং আমি বলবো যে তৃণমূলের কর্মী হিসেবে মনোরঞ্জনদাকে আপনারা দেখবেন না, মানুষ হিসেবে দেখুন, লেখক হিসেবে দেখুন, এবং সব পার্টিকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বলছি এগিয়ে আসুন, তাকেই ভোট দিই। শেষ প্রশ্ন দাদা। হ্যাঁ, শেষ প্রশ্নের আগে বলে দিই, 5:30টার সময় ব্যান্ডেল স্টেশনে মনোরঞ্জনদা অপেক্ষা করবেন, এবং আজকের ইতিহাসে এটাও থাক। শেষ প্রশ্ন দাদা, শিক্ষা জগতের লোক এই সন্ধিক্ষণে এসে ছাত্রদের সঙ্গে এমন কি একটা প্ল্যাটফর্ম গড়তে পারবেন, যদি দাদা বিধায়ক হিসেবে জিতে আসেন, তাহলে রাস্তা, লাইট, জল বাদে অসহায় সমাজের পাশে দাঁড়িয়ে ভবিষ্যৎ সমাজের একটা প্ল্যাটফর্ম গড়তে পারবেন কি না যৌথ প্রয়াসে? পাড়া কমিটি হতে পারে, নাগরিক মঞ্চ হতে পারে, অনলাইন চ্যানেল হতে পারে, এমপ্লয়মেন্ট ব্যাংক হতে পারে, বা সবই হতে পারে। নিশ্চয়ই না, এটা মানে যেটা আরও একটু পার্থক্য ক্লিয়ার করে বলি, যে ধরুন অনেকেই জিতে এসছেন, অনেক নেতা হয়েছেন, দেখবেন তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও নেই যে আমরা তাদেরকে কন্ট্যাক্ট করতে পারি। এমনও অনেক নেতা হয়েছেন যারা ছাত্রদের কথা বলছেন, ছাত্ররা ফিস দিতে পারছে না, তাদের পাশেও দাঁড়াতে পারেননি। তো রাস্তা, জল, লাইটের পরেও আমাদের দেশ মার্সেও যাচ্ছে, নতুন প্রকল্পও সামনে আনছেন। তো মনোরঞ্জনদাকে ঘিরে আমরা কি এমন একটা প্ল্যাটফর্ম গড়তে পারি যেটা আস্তে আস্তে ভবিষ্যতের দিকে আমাদেরকে নিয়ে যাবে, যেটা আংটি নয়, যেটা পইতে নয়, যেটা সামথিং নিউ? নিশ্চয়ই। এখন মানে আমাদের আপামর যারা সংস্কৃতি কর্মী, যারা সাহিত্যের কর্মী, কলমজীবী, যারা কলম কৃষক, যারা অন্য বৃত্তের মানুষ, যারা অন্তর্জ শ্রেণীর কৃষক, শ্রমিক, এই প্রতিটি মানুষ, আপামর বাংলার জনগণের আজকে মানে খুব আনন্দের একটি দিন যাপনের সময় সম্ভবত শুরু হয়েছে, যে একজন লেখক, একজন প্রতিবাদী মানুষ, তিনি বিধানসভা কক্ষে যাওয়ার জন্য তিনি লড়াই আন্দোলনে নেমেছেন এবং তিনি ভোটের ক্যান্ডিডেট হয়েছেন। একটি দলের হয়ে ক্যান্ডিডেট হতে হয়, তিনি হয়েছেন এবং তিনি সেই দলের সদস্যপদ গ্রহণ করেছেন। কিন্তু আমাদের আপামর বাংলার মানুষের এই মানুষটির পাশে দাঁড়িয়ে আমাদের দাঁড়ানো উচিত, কেননা এই মানুষটিকে আশ্রয় করেই আগামী দিনের একটা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন আমরা কেউ দেখতে পারবো বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এবং আমরা যারা তাকে ভালোবাসি, তার বিজয়ের পরে আমরা তাকে সামনে রেখেই এমন একটি স্বপ্নের ভুবন তৈরি করে নেওয়ার জন্যে একটি সংঘবদ্ধ সমিতি আমরা তো তৈরি করে নিতেই পারি, যে সমিতি আগামী দিনে শুধুমাত্র এই আনুষঙ্গিক নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য লড়াই করবে না, লড়াইটা করবে আমাদের আগামী দিনে আলোকিত বৃত্ত তৈরি করার জন্য, শিক্ষার স্বার্থে, সংস্কৃতির স্বার্থে, সাহিত্যের স্বার্থে। মনোরঞ্জনদাকে সামনে রেখে আমাদের সংস্কৃতি কর্মী, সাহিত্যের আমরা যারা কর্মী, তারা এইরকম একটা ভাবনা চিন্তা তো ভাবতেই পারি। এই ভাবনা চিন্তার মধ্য দিয়ে, কারণ আমাদের প্রাচীন সাহিত্য আমাদের এই স্বপ্ন দেখিয়েছে। আমাদের সাহিত্যে স্বপ্ন দেখানো হয়েছে মধুবাতা রীতায়াতে মধুকরন্তি সিন্ধব মার্ধিন্য শান্ত সৌদি মধুনত্ব মুতস্য ওম মধু ওম মধু ওম মধু, যে মধুময় পৃথিবীর অনুসন্ধান, এইটি আমাদের স্বপ্ন। ভারতবর্ষ সেই দর্শনে অসদমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময়, আমাদের অসত্যের অন্ধকার থেকে সত্যের আলোতে নিয়ে যাও, এই তো আমাদের ভারতবর্ষ।
আমাদের ভারতবর্ষকে যদি এই রকমভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয় যে আমাদের ভারতবর্ষ শুধুমাত্র একটি শ্রেণী মানুষ যারা হিন্দু তারা বসবাস করবে, কয়েকটা স্লোগানের মধ্যে আটকে দেওয়া হয়, এবং ভারতবর্ষের মানুষের আর্থিক বিকাশের জন্য আমরা কিচ্ছু বলবো না, ভারতবর্ষের মানুষের শিক্ষার জন্য আমরা কিছু বলবো না, আমরা বলবো কি ও তুমি হিন্দু তুমি মুসলমান, তোমাকে মারবো আমি হিন্দু, এই জন্যই আমরা লড়ছি, আমাদের পার্টি লড়ছে। এই রকম অসত্যের অন্ধকার নিয়ে যে দল আমাদের এখানে ক্ষমতা দখল করতে আসছেন, মনোরঞ্জন দার মতো মানুষ তার বিরুদ্ধে এই যে গর্জে উঠে তিনি এগিয়ে এসে ভোটে দাঁড়িয়েছেন, এটা তো আমাদের আলোকিত স্বপ্ন তিনি দেখিয়েছেন যে আমি যদি পারি, কিচ্ছু ছিল না আমার, সেইখান থেকে আমি উঠে এসেছি। তাহলে ভারতবর্ষে এইরকম একটা অসভ্য দলকে তাড়াবার জন্য আমার পাশে আপনারাও আসুন, চলুন আমরা একসঙ্গে যদি লড়াইটা করি, তাহলে ওই বানর সেনারা আমাদের এখানে থেকে চলে যেতে বাধ্য হবে, আমাদের ভারতবর্ষ পুরনো ভারতবর্ষে ফিরবে, এবং সেই ভারতবর্ষে আমরা আলোকিত স্বপ্ন দেখব। মনোরঞ্জন দার মতন এইরকম আরো মানুষ এগিয়ে আসবে বিধান কক্ষে যাওয়ার জন্য, বিধানসভায় যাওয়ার জন্য। মনোরঞ্জন দার থেকে এটা শুরু হলো, সূচনা হলো। এই সূচনাটা তিনি করলেন। আগামী দিনে আমার বিশ্বাস এইরকম মানুষ আরো বেরিয়ে আসবেন এবং আমাদের আলোকিত ভুবনের দিকে নিয়ে যাবেন। আমি আপনাকে বলতে পারি যে ঘন্টার পর ঘন্টা পার্থদাকে শোনা যায়, ঘন্টার পর ঘন্টা মনোরঞ্জন দাকে শোনা যায়, এর পরের মিটিং বা এর পরের আলোচনা, এর পরেরটা একদম বলা করে যেদিন আমরা একসাথে হাঁটবো, ডেটটা পার্থদা এবার ঠিক করবো। হ্যাঁ ঠিক আছে, এই বলে যে আমরা শেষ করবো আজকের আমাদের এই ছোট্ট ইন্টারভিউটি। আমরাও অপেক্ষায় রইলাম। আমি মনোরঞ্জন দার সঙ্গে আজকেই কথা বলবো, সকালে আমার সঙ্গে অনেকটা কথা হয়েছে অন্যান্য বিষয় নিয়ে। আনন্দবাজারে একটি সাংবাদিকরা যাবে, ওরা একটা ইন্টারভিউ করবে, সেই ব্যাপারে কথা হয়েছে। এবারে আমি আজকে যে আসবো এটা ওর সঙ্গে কথা হলো, আমরা মনোরঞ্জন দার সঙ্গে কথা বলে এবং তাকে যে পরিচালনা করছে যে দলটি, তাদের সঙ্গে একটু কথা বলে আমরা ডেটটা ফাইনাল করে আমরা নরেশবাবুকে জানাবো, এবং নরেশবাবু তার চ্যানেলের মারফত আপনাদের কাছে প্রচার করবেন। এবং বাংলার বৌদ্ধিক মানুষেরা যদি বলাগড়ে আসেন, আমরা বলাগড়ের মানুষ হিসেবে, আমরা আশুতোষের বাড়ি আমাদের গ্রামে, মোহিতলাল মজুমদার আমাদের গ্রামের মানুষ, দেবেন সেন আমাদের গ্রামের মানুষ, এবং বাংলাতে যিনি বাংলা ভাষায় প্রথম স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে বলেছিলেন, স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়, সেই রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় আমার গ্রামের মানুষ। ফলে সাহিত্য সংস্কৃতিতে ঘেরা যে বলাগড়, সেই বলাগড়ের মানুষও অপেক্ষা করে আছে, যে বলাগড়ে নৌকো তৈরির জন্য, নৌশিল্পের জন্য সারা পৃথিবী বিখ্যাত। সেই নৌশিল্পের সংস্কৃতির নৌকোর মাঝি হিসেবে আমরা মনোরঞ্জন দাকে পেয়েছি, এবং সেই নৌকোর যাত্রী হিসেবে যদি বাংলার সাহিত্যকর্মীরা যান, উই আর সেম বোট দ্য ব্রাদার, উই শ্যাল ওভারকাম, সেদিন একসঙ্গে গলা মিলিয়ে গাইব আমরা। আমরাও অপেক্ষায় আছি, আপনারা আসুন, আমি ডেটটা এর মধ্যেই নরেশদাকে জানিয়ে দেবো। ধন্যবাদ। বর্তমান সমাজ ব্যবস্থায় সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যা পরিস্থিতি, সমাজের সামাজিক দিকগুলো দেখলে ইউনাইটেড ফাইন্যান্স, অর্থাৎ যারা পিআইএ পেয়েছেন, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অফিস থেকে, মিনিস্ট্রি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, তো আমরা বিভিন্ন সোসাইটিকে, বিভিন্ন ফার্মকে, বিভিন্ন কনসালট্যান্টকে বিভিন্নভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি। তাদের প্রজেক্ট এনে দেওয়া, তাদের ফান্ড নির্মাণ করে দেওয়া, তাদের সমাজের বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য ইউনাইটেড ফাইন্যান্সের তরফ থেকে, পিআইএর তরফ থেকে আমি এই প্রস্তাব রাখছি, যাতে সমস্ত সোসাইটির সেক্রেটারিরা বা প্রজেক্ট যারা করেন, বা যাদের চ্যারিটেবল আছে, বা যাদের কনসালটেন্ট ফার্ম আছে, তারা আসুন, আসলে তাদের সঙ্গে যতটা সহযোগিতা করার, যত রকম প্রজেক্ট দেওয়ার আমরা দিতে বাধ্য থাকব। সকলকে অভিনন্দন রইল ইউনাইটেড ফাইন্যান্স সোসাইটি অফ ইন্ডিয়ার তরফ থেকে।